আসসালামু আলাইকুম। আমি সাইমন ইসলাম। আজকে আমরা কথা বলবো জীববিজ্ঞানের ফার্স্ট পেপারের অণুজীব অধ্যায়ের ভাইরাস নিয়ে। প্রথমেই আমাদের জানতে হবে ভাইরাসটা আসলে কি? ভাইরাস এইটা কেমন যেন একটা ছোট থেকে শুনে আসি, বাট চিনি চিনি আবার চিনি না, চেনা চেনা তবুও অচেনা। ভাইরাস জিনিসটা আসলে কি? ভাইরাস জিনিসটা আসলে কি? ভাইরাস ভাইরাস জীব না জড়? ভাইরাস আসলে এমন একটা জিনিস বা এমন একটা সত্তা বা এমন একটা বস্তু বলা যায় যেটা জীব না জড়ও না। জীব না জড় না, এর মধ্যে জীবের বৈশিষ্ট্য নাই, জড়ের বৈশিষ্ট্য নাই। মানে এটা এমন যে অর্ধেক জীবের বৈশিষ্ট্য আছে, অর্ধেক জড়ের বৈশিষ্ট্য। এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে যে ভাইরাস কিভাবে কাজ করে। ভাইরাস, এই যে এটা একটা ভাইরাসের ছবি। এখন ভাইরাস কিভাবে কাজ করে? ভাইরাস সাধারণত সাধারণত এই যে এটা হলো একটা প্রোটিনের আবরণ। এই যে যে দেখতে পাচ্ছি, এই যে প্রোটিনের আবরণ, এরকম একটা প্রোটিনের আবরণ থাকে এবং প্রোটিনের আবরণের মধ্যে নিউক্লিক অ্যাসিড সাধারণত ডিএনএ বা আরএনএ, নিউক্লিক অ্যাসিড গুলা। এখন এটা প্রোটিনের আবরণের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে এবং এই যে আবরণটাকে বলা হয় ভাইরাস। এখন ভাইরাসটা যখন বাইরে থাকে, ভাইরাস সাধারণত তখনই কাজ করতে পারে যখন কোনো একটা জীবের মধ্যে সে প্রবেশ করে। কিন্তু যদি কোনো ভাইরাস কোনো জীবের মধ্যে প্রবেশ না করে, তাহলে তা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোনো কিচ্ছু করতে পারে না। এমনকি একটা জড়বস্তুর মতো আচরণ করে। আবার যখন একটা জীবের ভিতরে প্রবেশ করে, তখন একটা জীবের মতো আচরণ করে এবং ভিতরে বংশবৃদ্ধি ঘটায়। এই যে জীব যখন সে বাইরে থাকে তখন একটা জড়, তার মধ্যে জীবের কোনো সত্তা নাই, কিচ্ছু করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, তারপরে বংশবৃদ্ধি করতে পারে না, চলাচল মুভমেন্ট কিচ্ছু করতে পারে না। বাট যখনই একটা জীবের মধ্যে প্রবেশ করে, তখন তার মধ্যে প্রাণ আসে পড়ে এবং সে তার ইচ্ছা মতো বংশবৃদ্ধি করে বা যাই করুক করে। বাট বাইরে থাকলে সে করতে পারে না। এজন্য ভাইরাসে জীব না জড়, এটাই মানে এখন একটা প্রশ্ন যে ভাইরাসটা আসলে কি, জীব না জড়? এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এখন ভাইরাস ভাইরাসটা আসলে কি? ভাইরাস হলো একটা অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক কণা, খুবই ক্ষুদ্র একটা আণুবীক্ষণিক কণা। এটা খালি চোখে সাধারণত দেখা যায় না, সাধারণত ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে এটাকে দেখতে হয়। এত ক্ষুদ্র এবং এত ছোট। এমনকি ব্যাকটেরিয়া থেকেও বহু 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 গুণে ছোট। সাধারণত ব্যাকটেরিয়াগুলা, যেমন আমরা পানি খাই, যে ব্যাকটেরিয়াগুলা থাকে পানির ভিতরে, ব্যাকটেরিয়া কিন্তু জীব। এই ব্যাকটেরিয়াগুলা ফিল্টারের মাধ্যমে কিন্তু পরিশোধন করা যায়, মানে ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো শনাক্ত করা যায়। ব্যাকটেরিয়া কিন্তু অনেক ছোট। আর এটা মানে যখন ছাঁকা হয় বা ফিল্টার করা হয়, তখন ব্যাকটেরিয়াগুলো কে মানে আলাদা করা যায়, মানে একটু বড় সাইজের। বাট এই যে ভাইরাস, এটা এত ক্ষুদ্র যে ছাঁকার মাধ্যমে ওটাকে আলাদা করা যায় না, মানে খুবই ক্ষুদ্র। এটা অতি আণুবীক্ষণিক এবং এটা গঠিত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের মাধ্যমে। এখন ভাইরাস শব্দ, এখন ভাইরাস, এই যে বিষ, এই যে বিষ ল্যাটিন শব্দ, এই যে ভাইরাস, ভাইরাস ল্যাটিন শব্দ, এর অর্থ হলো বিষ। এবং এই যে ভাইরাসের এই যে যাত্রা, আবিষ্কারের যাত্রা, এটা এখানে দেখানো হয়েছে। তারপর হলো ভাইরাসের গঠন। বাট ভাইরাসের গঠনের আগে আমাদের আরো কিছু জানতে হবে। যেমন ভাইরাস হলো অতি ক্ষুদ্র প্রাণী, এটা কিন্তু অকোষীয়, এটা কিন্তু কোষ না। এবং এটা কিন্তু আর বাধ্যতামূলক পরজীবী। কারণ বাধ্যতামূলক পরজীবী এই কারণেই, কারণ এটা যদি গেলে কোনো, এটা তো একে পরজীবী, নিজে কিছু করতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করতে হবে, অন্য কোনো জীবের মধ্যে যায়, তারপরে বংশবৃদ্ধি করতে হবে। এবং বাধ্যতামূলক পরজীবী এই জন্যই যে যদি সে ওই পরজীবীর মধ্যে না যায়, সেক্ষেত্রে সে কোনো প্রকার বংশবৃদ্ধি করতে পারবে না। মানে তার বেঁচে থাকার জন্য বা বংশবৃদ্ধি করার জন্য পরজীবী, মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে, তাছাড়া কিচ্ছু করতে পারবে না। সেজন্য ভাইরাস হলো বাধ্যতামূলক পরজীবী। এবং কোষের বাহিরে এটা একটা সাধারণ নিষ্ক্রিয় বস্তুর মতো আচরণ করে। এটা এটা বস্তু এবং অকোষীয়। ব্যাস। এখন ভাইরাসের গঠন সম্পর্কে জানা যাক। ভাইরাসের গঠন,
এই যে ভাইরাস, এই যে ভাইরাসটা যে দেখতে পাচ্ছি, এই যে ভাইরাস, এই ভাইরাসের এই যে জিনিসটা, এটা কিন্তু যে প্রোটিনের আবরণটা, এবং এই যে ভিতরে এটা হলো গিয়ে নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অথবা আরএনএ থাকবে। এখন এই যে প্রোটিনের একটা আবরণ, বা এই যে প্রোটিনের একটা আবরণ, প্রোটিনের ভিতরে এই নিউক্লিক অ্যাসিড। এখন এই যে প্রোটিনের আবরণ, এই যে প্রোটিনের আবরণকে বলা হয় ক্যাপসিড। এই ক্যাপসিড যা নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে রাখে, এবং এই যে নিউক্লিক অ্যাসিডটা যে এই যে 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 প্রোটিনের আবরণটা, এটা কিন্তু অসংখ্য অসংখ্য ক্যাপসোমিয়ান নামক অসংখ্য সাব ইউনিট থাকে। এই যে এগুলো এক একটা ছোট ছোট, এই যে এক একটা ছোট ছোট, এই যে ছোট ছোট এগুলোকে এক একটা বলতে বলা হয় ক্যাপসোমিয়া। এখন অনেকগুলা ক্যাপসোমিয়া মিলে একটা প্রোটিনের আবরণ গঠন করে এই যে নিউক্লিক অ্যাসিডটাকে এটাকে মানে চারিদিকে ঘিরে রাখে। এবং এই যে কেন্দ্রীয় বস্তু, এটা হলো কি যে নিউক্লিক অ্যাসিড, যা ভাইরাসের মূল নির্দেশনা এবং ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক ধরনের হয়। সরি, হ্যাঁ, তারপর এনভেলাপ। এই যে একটা জিনিস, এই যে বাহিরে আরেকটা এনভেলাপ থাকে অনেক সময় ভাইরাসের, এটা কিন্তু সবসময় থাকে না, কিছু কিছু ভাইরাস থাকে। এবং যে সকল ভাইরাসের থাকে এই যে এনভেলাপ, এটা কিন্তু লিপিড দ্বারা গঠিত, কিছু কিছু ভাইরাসে থাকে এই যে সেটা বাইরে লিপিড বা লিপোপ্রোটিন, এবং যাদেরকে বলা হয় তাকে বলা হয় লিপো ভাইরাস, কারণ লিপিড দ্বারা গঠিত। এবং সব ভাইরাসে থাকে না, কিছু কিছু ভাইরাসে থাকে। এখন এই যে এটার মাধ্যমে সুরক্ষা দিল, এই নিউক্লিক অ্যাসিডটাকে এই প্রোটিনের মাধ্যমে সুরক্ষা দিল। তারপরে এখন ভাইরাসের মনে হইতেছে যে ভাইরাসটা সেভ না, তার সুরক্ষা ফিল হচ্ছে না, মনে হইতেছে না আমি সুরক্ষিত না এটার ভিতরে। তখন মাঝে মাঝে এরকম কিছু এনভেলাপ দেখা যায়, কিন্তু এটা সব ভাইরাসের ক্ষেত্রে না, কিছু কিছু নির্দিষ্ট ভাইরাসের ক্ষেত্রে। এবং যে সকল ভাইরাসের ক্ষেত্রে যেসব এনভেলাপ থাকে তারা হলো লিপো ভাইরাস। এবং এই যে এই জিনিসটা, এই যে লিপো ভাইরাস, এই যে এটা কিন্তু যেহেতু লিপিড দ্বারা গঠিত, এটা কিন্তু যখন আমরা হাত ধুই বা সাবান ইউজ করি, তখন এই যে লিপিডটা কিন্তু ধ্বংস হয়ে যায় এবং ভাইরাসটা প্রতিরোধ করা যায়। এই যে আমরা যে সাধারণত বারবার হাত ধুই, তার পিছনে কারণ এটাই, যে এই যে লিপিডের আবরণটা, এটা সাবানের মাধ্যমে এটা নষ্ট হয়ে যায় এবং ভাইরাসটা শেষ, ড্যামেজ। এই কারণে এখন ভাইরাসের শ্রেণী বিভাগ, ভাইরাস আসলে অনেক রকম হইতে পারে। যেমন মানে আকারটা, এই যে যেমন হইতে পারে দন্ডাকার, এই দ্বন্দ্বের মতো, তারপর ডিম্বাকার, একদম সুন্দর কিউট ডিমের মতো, তারপর ব্যাঙাচি আকৃতির, একটা ব্যাঙাচি আকৃতির এইরকম, একটা হলো ডিম্বাকার আকৃতি, ডিম্বাকার আকৃতির গোল না, গোলের মতো। এবং এই যে নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিড, এই যে কেন্দ্রীয় বস্তু যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড গুলা, এই যে নিউক্লিক অ্যাসিড, এটার ভিতরে আছে নিউক্লিক অ্যাসিড, এটার ভিতরে নিউক্লিক অ্যাসিড, এন্ড এটার ভিতরে নিউক্লিক অ্যাসিড। এই যে আকৃতির অনুযায়ী যেটাই দন্ডাকার, গোলাকার, ব্যাঙাচি আকৃতির এবং ডিম্বাকার। এখন দন্ডাকার, দন্ডাকার সাধারণত এই যে টোবাকো মোজাইক ভাইরাস এটা বৈশিষ্ট্য। তো গোলাকার, গোলাকারের মধ্যে রয়েছে পোলিও ভাইরাস, ডেঙ্গু এবং করোনা ভাইরাস। এবং ব্যাঙাচি আকৃতির মধ্যে রয়েছে টি2 এবং টি4 ফাঁচ। এন্ড তারপর রয়েছে ডিম্বাকার, ডিম্বাকার হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এখন হলো পোষক দেহ অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিভাগ, পোষক দেহ, ভাইরাস কিসে থাকতেছে, বা যে পরজীবী, কোন পরজীবীর উপর ভাইরাসটা কাজ করতেছে। যেমন যেটা উদ্ভিদের উপর কাজ করবে সেটা হলো উদ্ভিদ ভাইরাস, যেটা পানির উপর কাজ করবে সেটা হলো প্রাণীজ ভাইরাস, আর যেটা ব্যাকটেরিয়ার উপর কাজ করবে সেটা হলো ব্যাকটেরিয়া ফাজ। কারণ এই ব্যাকটেরিয়া ফাজ, এটা ইন্টারেস্টিং, এটা সামনে আছে। এখন এই যে ব্যাকটেরিয়া ফাজ, ব্যাকটেরিয়া ফাজ জিনিসটা আসলে কি? এটা তো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। ব্যাকটেরিয়া ফাজ হলো এমন মানে ভাইরাসটা, এটা ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া করবে, করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। যে ফাজ মানে টু ইট বা ভক্ষণ করা, এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে, একদম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে।
এই যে এটা হলো ব্যাকটেরিওফাজ, এটা সাধারণত ব্যাঙাচি আকৃতির ওইটা। এখন ব্যাকটেরিওফাজের এই জিনিসটা একটু লক্ষ্য করি। এই জায়গায় যে মাথার দিকে যে ষড়ভুজ আকৃতি যেটা দেখা যাচ্ছে, এটা ভিতরে সাধারণত থাকে ডিএনএ। যে ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড এর মধ্যে থেকে ডিএনএ নয় আরএনএ, কিন্তু দুইটা কিন্তু একসাথে থাকবে না। হয় ডিএনএ থাকবে, নয় আরএনএ থাকবে। হয় ডিএনএ, হয় আরএনএ। এখন এটার মধ্যে আছে ডিএনএ, যার দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার। এই যে জায়গাটা, এই জায়গা হলো হেড, এর নিচেরটা হলো টেল বা লেজ অংশ। এখন এই যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলকে বলা হয় কলার। আর এই যেটা হলো টেল, এটা ফাঁকা পাইপের মতো, ভিতরে কোনো ডিএনএ নাই। যা ডিএনএ সব এটার মধ্যে আছে, সব এটার মধ্যে। এই যে ডিএনএ, ডিএনএ কিন্তু এটার মধ্যে কিন্তু নাই। তারপরে এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় বেস প্লেট বা স্পর্শক তন্তু। এই যে ছয়টা, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়, ছয়টা স্পর্শক তন্তু নিয়ে ব্যাকটেরিয়া প্রাচীরের সাথে যুক্ত হয়। এর কাজটা হলো, যদি এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে যায় যে এভাবে যা বসবে, বসার জন্য ওই যে চারটা পায়ের মতো এই ব্যাকটেরিয়াকে আটকাইয়া ধরবে শক্তভাবে। সেজন্য এই যে ছয়টি স্পর্শক বা স্পাইক ব্যাকটেরিয়াফাজ। তাহলে ব্যাকটেরিয়াফাজ জিনিসটা হইলো গিয়ে এমন এক ধরনের ভাইরাস, যা ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া করবে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে বা ভক্ষণ করে ফেলবে। ব্যাস। তারপর হলো তিনটা ঘাতক, এই যে ব্যাকটেরিওফাজ লক্ষণ, এই যে মাথা, এই যে বৈশিষ্ট্য, দ্বিসূত্রক ডিএনএ আছে। হচ্ছে করোনা ভাইরাস, এটা হলো করোনা ভাইরাসের বৈশিষ্ট্য। এটা সাধারণত একসূত্রক করোনা ভাইরাস। আর হলো টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস, এটা এমন এক ধরনের ভাইরাস, এটা সাধারণত উদ্ভিদ একটা ধরনের ভাইরাস, এবং এটা উদ্ভিদের তামাক পাতায় হয়। এটা কিন্তু আরএনএ ভাইরাস। তারপরে ভাইরাস, এখন ভাইরাস, তারপরে, হ্যাঁ, তারপর টপিক এটা ভাইরাস। এখন ভাইরাস, তারপর ভাইরাসের কিভাবে এটা যে বারবার এটা যে মানে করে রেপ্লিকেশনটা করে, কিভাবে হচ্ছে ওইটা। আর তার আগে আরো কিছু জানতে হবে সাব ভাইরাল সত্তা। সাব ভাইরাল সত্তা আসলে জিনিসটা কি? সাব ভাইরাল সত্তা, সাব ভাইরাল সত্তা হলো গিয়ে এমন একটা জিনিস যা ভাইরাসের থেকে অনেক ক্ষুদ্র। ভাইরাস তো অনেক ক্ষুদ্র, যা ফিল্টারের মাধ্যমেও এটাকে আলাদা করা যায় না, এত ক্ষুদ্র। তার থেকেও ক্ষুদ্র, কারণ তার থেকে ক্ষুদ্র জিনিসটা আসলে কি, সাব ভাইরাল সত্তাটা আসলে কি? সাব ভাইরাল সত্তা হলো এমন একটা জিনিস ভাইরাসের মতো, বাট কিন্তু সব ভাইরাস না। এই সাব ভাইরাল সত্তা হচ্ছে ভিয়ন, ব্রিয়েডোস এবং হলো প্রি প্রিনস। এখন এটার মধ্যে শুধু এটা হলো ভাইরাস, আর বাকি দুটো কিন্তু ভাইরাস না, কিন্তু ভাইরাসের মতো। ভাইরাস কি করে? যেমন এই যে একটা প্রাণী কোষ, বা ভাইরাস যে কোষের উপর যে ক্রিয়া করবে সেই কোষ। এখন এই যে একটা ভাইরাস, এই যে ভাইরাসের এটার মধ্যে আছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ। এখন ভাইরাস এটার সাথে যুক্ত হয়ে এই প্রোটিন অংশটা থেকে যাবে, প্রোটিন অংশটা বাইরে থাকবে, বাট এই যে নিউক্লিক অ্যাসিডটা এটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিবে। মানে হলো এই যে একটা কোষ, এটা হলো একটা ভাইরাস। ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ, এই যে ভাইরাস এটার সাথে যে স্পর্শ করবে, করার পরে এই যে তার যে প্রোটিনের যে আবরণটা থাকে ভাইরাসের, এটা বাইরে থাকবে, এবং যে ডিএনএটা আছে এটা ভিতরে ঢুকাই দিবে প্রাণী কোষে, এবং এর মাধ্যমেই সংক্রামক সংক্রমিত করবে। এখন এই যে এখন এই যে পুরো ভাইরাস, এই ভাইরাসটা যাই হোক কখনো সংক্রমণ করতে পারে, আবার কখনো এই যে ভিরুস ভাইরাসের মতো করে রোগ সৃষ্টি করে। এখন এটার মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন এটার যে বাইরে যে প্রোটিনের আবরণটা নাই, একসূত্রক আরএনএ থাকে এটার ভেতরে, কিন্তু এটা কিন্তু রোগ সৃষ্টি করতে পারে বা সংক্রমিত করতে পারে। আর এটার ক্ষেত্রে নাই প্রোটিনের আবরণ, এটার ক্ষেত্রে প্রোটিনের আবরণ আছে, বাট ভিতরে নিউক্লিক অ্যাসিডটা নাই। কিন্তু নিউক্লিক অ্যাসিড না থাকার কারণেও এই যে প্রোটিন কণা, নিউক্লিক অ্যাসিড থাকে না। নিউক্লিক অ্যাসিড না থাকলেও এটা এই যে বাইরে যে প্রোটিন আবরণটা আছে, এটার মাধ্যমেই সংক্রমিত করতে পারে ওই কোষটাকে।
দেন এই যে ব্রিয়ডস, প্রিনিয়ন, প্রিয়নস, তারপর হলো গিয়ে ভাইরাস, তারপর হলো গিয়ে ভাইরাসের যে বংশবৃদ্ধিটা আছে, যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি, ভাইরাস যে প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত সংখ্যাটা বৃদ্ধি করে ওই প্রক্রিয়া। এটা সাধারণত দুইটা প্রক্রিয়া, এটা হলো লাইটিক চক্র আর এটা হলো গিয়ে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র এটা এমন একটা চক্র, এই জায়গায় আমাদের ব্যাকটেরিওফাজটা কাজ করে। এখন ব্যাকটেরিওফাজ জিনিসটা যেন কি? ব্যাকটেরিওফাজ জিনিসটা হলো এমন একটা জিনিস যা ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া করবে, টু ইট মানে ব্যাকটেরিয়াকে খেয়ে বা এটাকে ধ্বংস করে ফেলবে বা এটাকে ভক্ষণ করে ফেলবে। এই যে যা ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া করবে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। এখন এইটা কিভাবে কাজ করে, যে লাইটিক চক্রটা? প্রথমে যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে ব্যাকটেরিওফাজ এটা এসে বসবে। বসার পরে এই যে স্পার্ক গুলা, 6টা ঠ্যাং, এটার মাধ্যমে এটা একদম শক্তভাবে লাগিয়ে ধরবে। ধরার পরে এই যে তেল অংশটা, এইটা একটা এই জায়গায় একটা সূক্ষ্ম ছিদ্র করবে, খুবই সূক্ষ্ম একটা ছিদ্র। ছিদ্র করার পরে এটার ভিতরে যে নিউক্লিক অ্যাসিডটা যা আছে, ডিএনএ, এই ডিএনএটাকে প্রবেশ করে দিবে, মানে খুব ছোট্ট ছিদ্র করে ডিএনএটাকে প্রবেশ করে দিবে। অনেকটা মশার মতো, হাতের মধ্যে আইসা কামড় দিয়ে চলে গেছে। মশার বড় বড় ঠ্যাং হাতের মধ্যে আসছে, আইসা বসছে, বসে কামড় দিয়ে চলে গেছে। ওই যে ওইরকম, যাই ইনজেকশনের মধ্যে ভিতরে নিউক্লিক অ্যাসিডটাকে ঢুকিয়ে দিয়ে সে চলে যাবে। নিউক্লিক অ্যাসিডটাকে ধুয়ে দেওয়ার পরে বাকি কাজটা করবে হলো গিয়ে নিউক্লিক অ্যাসিড। এটা কাছে যাওয়ার পরে এই জায়গায় ডিএনএ পলিমারেজ ব্যবহার করার পরে এটার ভিতরে যে ডিএনএ পলিমারেজটা আছে, ব্যাকটেরিয়ার যে নিজস্ব যে ডিএনএ পলিমারেজ আছে, নিজস্ব যে ডিএনএ গুলো আছে, এখন কি করে ভিতরে প্রবেশ করছে? ভিতরে প্রবেশ করার পরে এখন পুরা যে ব্যাকটেরিয়ার যে নিয়ন্ত্রণটা আছে, পুরা ব্যাকটেরিয়ার নিয়ন্ত্রণটা এই ব্যাকটেরিয় ফাজ বা ব্যাকটেরিয়া ফাজের যে এই ডিএনএটা, মানে ভাইরাল ডিএনএ, মানে ভাইরাস থেকে আসছে যে ডিএনএ, ভাইরাল ডিএনএ, এই ভাইরাল ডিএনএটা নিয়ে নিবে, মানে পুরো ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে ফেলবে। মানে ভিতরে ঢুকেই ডাকাতের মতো সবকিছু নিয়ন্ত্রণ করে নিবে। এখন নিয়ন্ত্রণ করার পরে এখন পুরোটা যদি নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে সবকিছু হবে তার ইচ্ছা মতো। এবং ভাইরাস, ভাইরাস যেহেতু যখন বাইরে থাকে কোষের বাইরে, তখন কিন্তু কিছু করতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না। একমাত্র যখনই কোষের ভিতরে ঢুকে তখনই, বা এটা পরজীবী যেহেতু, যখনই কোনো প্রাণী ভিতরে ঢুকে তখনই এটা বংশবৃদ্ধি করতে পারে। এখন বংশবৃদ্ধি যখন এটা প্রাণীর ভিতরে ঢুকছে, এইটার সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নিয়ে নিচ্ছে। এখন যেহেতু সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নিয়ে নিছে, মানে এটার বলতে পারো যে এই যে ব্যাকটেরিয়ার, এই ব্যাকটেরিয়ার কমান্ডার ও। এখন ও এই যে ব্যাকটেরিয়ার যে নিজস্ব আরএনএ আরএনএ পলিমারেজ আর হইল যে এর যে ডিএনএটা আছে, নিজস্ব ডিএনএ, এই ডিএনএটাকে প্রথমে খণ্ড বিখণ্ড করে ফেলবে। এই যে ডিএনএ খণ্ড বিখণ্ড করবে, নিজস্ব প্রতিলিপন তৈরি করবে। মানে এটার যে ভিতরে যে ডিএনএটা আছে, মানে ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএটা আছে, যার ভিতরে ঢুকছে, যারা ঢুকছে তারা মেরে ফেলবে, তার ডিএনএটাকে একদম চূর্ণ বিচূর্ণ করিয়া সে নিজে প্রতিলিপন তৈরি করবে। এবং এটা অনেকগুলা করবে। করার পরে আবার এই যে প্রতিলিপন তৈরি করলো, একটা হইলো যে একটা ঢুকাইছে, একটা হলো, দুইটা হয়ে গেছে, তিনটা, চারটা হওয়ার পরে দেন আবার এই যে এটারকে ঘিরে আবার, যেহেতু ব্যাকটেরিয়া, ভাইরাস, ভাইরাস হইতে হলে নিউক্লিক অ্যাসিড লাগবে এবং প্রোটিন লাগবে, প্রোটিনের আবরণ। এখন আবার এই যে প্রোটিনের আবরণ, এই যে ডিএনএ কে যে ফার্স্ট ডিএনএ গুলোকে আবার প্রোটিনের আবরণ তৈরি করবে, প্রোটিনের আবরণ তৈরি করবে। তার মানে কি, প্রথমে ঢুকলো, নিউক্লিক অ্যাসিডটাকে ঢুকালো, ঢুকানোর পরে এটার ভিতরে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নিয়ে নিবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নেওয়ার পরে ও এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ছিল এটাকে ভেঙে ফেলে নিজে প্রতিলিপন তৈরি করবে ডাকাতের মতো। এখন প্রতিলিপন তৈরি করার পরে অনেকগুলো নিউক্লিক অ্যাসিড আছে, বাট ভাইরাস হইতে হইলে শুধু নিউক্লিক অ্যাসিড হবে না, তার সাথে প্রোটিনের আবরণ লাগবে। এখন আবরণ প্রোটিনের আবরণটাকে তৈরি করবে অনেকগুলা, তারপরে যে কি ভাইরাস তৈরি করবে। এখন ভাইরাস তৈরি করছে, এখন এটা বের হতে হবে। এখন বের হওয়ার জন্য লাইসোজাইম এনজাইম প্রয়োগ করবে। লাইসোজাইম এনজাইম যখন প্রয়োগ করবে, যেটার গায়ে এটা একদম নষ্ট হয়ে যাবে, বিদীর্ণ, মানে একদম ভেঙে ফেলবে, গলিয়ে ফেলবে, ফেটে এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তারপর বের হয়ে যাবে। এই জন্য তখন বলা হয়েছিল যে এই ব্যাকটেরিওফাজ
মানে ব্যাকটেরিয়ার ভিতরে যে যে সকল ভাইরাসগুলো যাবে এগুলো ব্যাকটেরিয়াকে একদম ধ্বংস করে ফেলবে, খেয়ে ফেলবে। যে এটার মধ্যে গেল, যে এটাকে ক্ষতি করে মেরে টেরে একদম ফাটিয়ে মোটা একদম তারপর বেরিয়ে চলে আসছে। এটা হলো লাইটিক চক্রে ঘটে। এই যে ব্যাকটেরিয়া, এই যে এখন দেখো, এই যে মশার ঠ্যাঙের মতো, যে এই যে প্রোটিনের আবরণটা যে আছে, এই যে প্রোটিনের আবরণটা যে আছে, প্রোটিনের আবরণের উপরে যে বসছে, বসে এই যে ঢুকাই দিছে নিউক্লিক অ্যাসিডটাকে। মানে এই যে নিউক্লিক অ্যাসিডের এই যে ডিএনএটা যে আছে, এই ডিএনএটাকে ব্যাকটেরিয়া এই যে ইসের ভিতরে, ওই পোষক ওই যে ব্যাকটেরিয়ার কোষের ভিতরে ঢুকিয়ে দিছে। এই যে দেখো লেখা আছে, এই যে স্পর্শ করে ব্যাকটেরিয়ার প্রাচীরে আটকে যায়। হ্যাঁ, তারপরে কি, তারপরে এই যে বিশেষ সংকুচিত হয়ে বিশেষ এনজাইম ছিদ্র করে, এই যে ক্ষুদ্র ছিদ্র করে দেন আরেকটা যে ধাপ, তাহলে লাইটিক চক্র। এখন লাইটিক চক্রটা একটু আলাদা। লাইটিক চক্রের ক্ষেত্রে ভাইরাস আবার খুব ভালো হয়ে যায়। এর আগে তো আসলে ডাকাত ঢুকে ডাকাতি করে মাইরা ফেলাইছে, কিন্তু এই ক্ষেত্রে ভাইরাস চিন্তা করে না, ডাকাতি করবো না, একদম ভালো হয়ে যাবো, রমজান মাসে গেছে চুরি করতে আর কি। এ গেছিল আগে, ডাকাতি করে আসছে, এবার গেছে রমজান মাসে চুরি করতে। এখন সবকিছু চিন্তা করে ভাইরাস ভাবলো না, এত নিষ্ঠুর হওয়া যাবে না, এখন একটু ভদ্রভাবে। এখন সে প্রথমে ওই আগের মতো আবার ওই ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকাই দিবে। ঢোকানোর পরে এবার আর ওই যে ব্যাকটেরিয়া যে ডিএনএটা যে আছে, ওই ডিএনএটা মারবে না। এখন বলবে না যে ডিএনএটাকে মারবে, ডিএনএটাকে না মাইরা ও করবে কি, ওই ডিএনএটার সাথে একটা বন্ধুত্ব করবে। মানে যাইবো চুরি করতে যায়া ঘরের মালিকের লগে বন্ধুত্ব করবো, কারণ চোর হইলো কি হইবো, আমি ভালো মানুষ, আমি তোমার লগে বন্ধুত্ব করবো। এখন বন্ধুত্ব করছে, এখন বন্ধুত্ব করার পরে চোর তো আছে, চোরের টান দেয়। ঘরের মালিক হলো সহজ সরল, আমার মতো সহজ সরল, কত কিছু বুঝে না। এখন ও গেছে চুরি করতে, ভাইরাস গেছে চুরি করতে ব্যাকটেরিয়ার ঘরে। ব্যাকটেরিয়া হচ্ছে সহজ সরল, আমি সহজ সরল, আর ভাইরাস কিছু চুরি করতে, রমজান মাসে চুরি করতে গেছে। এখন যায়া আমার সাথে বন্ধুত্ব করছে, মানে ব্যাকটেরিয়ার সাথে বন্ধুত্ব করছে। ব্যাকটেরিয়া তো ভাবছে না, ভালো মানুষ, বন্ধুত্ব করাই যায়। কিন্তু যে ভাইরাস ভাবাছি, ওনার তো মনে মনে তো আছে শয়তানি। উনি তো ভালো মতলব নিয়ে তো যায় নাই, ও তো গেছে নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের যে বংশ বৃদ্ধি করবে বা নিজের সংখ্যা বৃদ্ধি করবে সেই জন্য। এখন যায় ওটা ডিএনএর সাথে বন্ধুত্ব করছে। এখন বন্ধুত্ব করার পরে দুইটা ডিএনএ একসাথে লাগিয়া গেছে। এ- এই যে, এই যে যাওয়ার পরে, এই যে দেখো ভাইরাস, এটা এটা হলো গিয়ে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ, এই যে ব্যাকটেরিয়া কোষ, এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা, এই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যে ভাইরাসের ডিএনএটা, এই ভাইরাসের ডিএনএটা এখন লাগিয়া গেছে, মানে বন্ধুত্ব করছে রমজান মাসে বন্ধুত্ব। এখন বন্ধুত্ব করে কি করছে, এখন বন্ধুত্ব করে ফেলেছে। এখন তো ওই যে আমি সহজ সরল ব্যাকটেরিয়া, আমি তো বুঝতেছি না যে কেন বন্ধুত্ব করলো, কিন্তু ও তো ঠিকই বুঝছে। এখন যখনকার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো নিজে নিজে তো বংশবৃদ্ধি করতে পারে, বা নিজে নিজে তো এটা তো বিভাজিত হইতে পারে। ব্যাকটেরিয়া পারে না, ভাইরাস পারে না, কিন্তু ব্যাকটেরিয়া তো পারে, ব্যাকটেরিয়া তো প্রাণী। কারণ ব্যাকটেরিয়া নিজের মতো নিজে বিভাজিত হবে, যখন যখন ব্যাকটেরিয়া যতবার বিভাজিত হবে, ততবার ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের যে ডিএনএটা আছে সেটাও বিভাজিত হয়ে যাবে। মানে এইটাই হলো গিয়ে ভাইরাসের লক্ষ্যটা, যে না, আমি তো নিজে নিজে কিছু করতে পারবো না, আরো আরো কোনো ক্ষতি করবো না। তখন ব্যাকটেরিয়ার সাথে বন্ধুত্ব করে এই যে নিজে নিজে মানে ব্যাকটেরিয়ার সহায়তায় বিভাজিত হয়ে যাবে। বিভাজিত হয়ে এই যে ভাইরাস গঠন করবে। এই যে যখন ব্যাকটেরিয়ার সাথে বন্ধুত্ব করে, মানে দুইটা জন একসাথে লেগে যায়, তখন তাকে মানে তখন যে প্রোফেজ ঘটে, তখন এই যে এইটাকে বলা হয় প্রোফেজ। এই যে দেখো, ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস না করে সংখ্যা বৃদ্ধি করে। এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায়, যেহেতু ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার যখন কি হয়, ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী প্রাণী, এটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় এটা বংশবৃদ্ধি করে। এটা আগেই জানি। এই যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া ডিএনএ তে প্রবেশ করে দেন এগুলো পড়া শেষ, তারপরে এই যে এগুলো প্রাণী থেকে মানুষের সংক্রামক। এখন কিছু হচ্ছে ব্যাকটেরিয়া গুলা, এই ব্যাকটেরিয়া গুলা
ব্যাকটেরিয়া কি? সে ভাইরাস। এই ভাইরাসগুলো তো মানুষকে সংক্রমণ তো অবশ্যই করবে। যেমন ভাইরাসের কাজ হলো গিয়ে সংক্রমণ করা। তার মধ্যে এই যে যেমন ইবোলা ভাইরাস আমাদের বইয়ে আছে ১৫৬ নম্বর পৃষ্ঠায়। ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস, নিপা ভাইরাস, তারপরে আছে এভিয়ান ভাইরাস বা এভিয়ান বা সোয়াইন ফ্লু। এটা একটা মরণঘাতী ইবোলা ভাইরাস। এবং এটা ঘটে যখন তখন তীব্র রক্তপাতের সৃষ্টি হয়। আর নিপা ভাইরাস, নিপা বাসটা হইলো এটা হইলো বাদুড়ের মাধ্যমে ছড়ায়। যেমন ওই যে খেজুর গাছ, খেজুরের রস বাদুড়ে খেয়ে যায়, ওই রস খাও, নিপা ভাইরাস। এতে মৃত্যু হার অত্যন্ত বেশি এবং এটা সাধারণত মালয়েশিয়া এবং বাংলাদেশে দেখা যায় প্রাদুর্ভাব। এটা বাদুড়ের মাধ্যমে ছড়ায় নিপা ভাইরাস। এমন জিকা ভাইরাস, জিকা, নিপা, জিকা। এই জিকা ভাইরাস এটা আসলে এডিস মশার মাধ্যমে ছড়ায়। এটা এডিস মশার মাধ্যমে ছড়ায় এবং গর্ভবতী মায়েদের বা গর্ভবতী মায়ের মাধ্যমে আনুগত সন্তানেরও মানে এটা হইতে পারে, মাইক্রোসেফালি হতে পারে। দেন এই যে ওইটা বলা হয়েছে ইবোলা ভাইরাস, নিপা ভাইরাস, তারপর এইচআইভি। আচ্ছা আরেকটা জিনিস, এই যে এইচআইভি আর হলো এইডস, এইচআইভি কোনো রোগ না, এইচআইভি কিন্তু এটা ভাইরাসের নাম। আর এইচআইভি ভাইরাসের প্রভাবে যে রোগ হয় ওটা হলো এইডস এবং হলো ডেঙ্গু। একদম ভাইরাসের লাস্টের দিকে, এখন ভাইরাসের ফলে আরো বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন হয় হ্যাপাটাইটিস, ডেঙ্গু। হ্যাপাটাইটিসের মধ্যে আছে হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি, হ্যাপাটাইটিস ই। আগে হ্যাপাটাইটিস দেখে আসছি, হ্যাপাটাইটিস ক্লাস লাইট অ্যাড করা নাই। আচ্ছা ডেঙ্গু, হ্যাপাটাইটিস রোগটা বলি। হ্যাপাটাইটিস রোগটা হলো এমন এক ধরনের রোগ, এটা সাধারণত বোঝা যায় না যে যখন এটা মানুষের হয় হ্যাপাটাইটিস, তখন বোঝা যায় না যে লক্ষণটা প্রকাশ পায় না। যতদিনে লক্ষণ প্রকাশ পায় ততদিনে যা কাজ করা করে ফেলছে একদম শেষ। এবং এটা সাধারণত হয় যকৃতে, যকৃতে যে আক্রমণ করে, একদম যা যকৃতে। এবং অধিকাংশ অনেক সময় যকৃতে একদম নষ্ট করে ফেলায়, পচায় ফেলায়, ব্লা ব্লা ব্লা। এবং হ্যাপাটাইটিস গুলোর মধ্যে সব থেকে বেশি হয় হ্যাপাটাইটিস বি। এবং হ্যাপাটাইটিস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। তার মধ্যে সব থেকে সিরিয়াস যেটা সেটা হলো হ্যাপাটাইটিস সি। এবং এখানে তো না আরেকটা মনে রাখার বিষয় আছে, যেমন হ্যাপাটাইটিস এ, বি, সি, ডি, ই। তার মধ্যে বি এবং সি, হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি, এটা হলো ডিএনএ। মানে এটা যে নিউক্লিক অ্যাসিডটা থাকে ভাইরাস, এটা হলো ডিএনএ থাকে। আর হ্যাপাটাইটিস এ, ডি এবং ই এইগুলোতে থাকে আরএনএ। মানে আরএনএ এর মাধ্যমে, মানে আরএনএ ভাইরাস গুলা। এখন যাক হেপাটাইটিস হলে বিভিন্ন কিছু হতে পারে, যেমন প্রস্রাব হলুদ হয়ে যায়, চোখের সাদা অংশ বা চোখ সাদা হয়ে যায়, শরীর একদম হলুদ বর্ণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে পানি জমে যায়, ব্লা ব্লা ব্লা। তারপর আছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু এটা আমাদের খুবই পরিচিত একটা, সাধারণত গ্রীষ্মকালে এই ডেঙ্গু ভাইরাসের আতঙ্কটা বেড়ে যায়। এখন এই যে ডেঙ্গু ভাইরাসটা, ডেঙ্গু, এখন ডেঙ্গু কিন্তু সাধারণত হয় যে পানির মাধ্যমে, কারণ এই যে মা মশা, এডিস মশা যায় পানির মধ্যে ডিম পাড়ে আসে। এবং এটা এতটাই মানে কি বলবো, মানে একটা এক ফোঁটা পানির মধ্যে এসে ডিম পাড়ে চলে যায়। মানে এত কম পানির মধ্যে আসা মানে এরা ওদের কাজ চালিয়ে যেতে পারে। এই এডিস মশা এটা হলো প্রধান বাহক। এটা সাধারণত দিনের বেলায় কামড়ায় এবং পানি পরিষ্কার, এরা পরিষ্কার বা বদ্ধ পানিতে বংশবৃদ্ধি করে, ডিম পাইরা চলে যায়। রোগের লক্ষণ এটা আসলে দুইটা টাইপ আছে। হ্যাঁ, ডেঙ্গু হলে দুইটা টাইপ হয়, এটা হলো নর্মাল টাইপ আর একটু ক্রিটিক্যাল টাইপ। নর্মাল টাইপের ক্ষেত্রে সাধারণত জ্বর থাকে 102 ডিগ্রির মতো, ওইটা এমনি এমনি চলে যায়, বা যাই হোক এমনি এমনি চলে যায়। বাট যখন এই, এটা হলো দ্বিতীয় টাইপ, এটা হলো হিমোরিস, হিমোজিক ডেঙ্গু, হিমোরেজিক ডেঙ্গু।
এখন এটা যখন হয় তখন হয় হইলো যে একদম অবস্থাটা খারাপ হয়ে যায়, মানে সাধারণ অবস্থায় থাকে না। তখন শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়। যেমন রক্তক্ষরণ হওয়া শুরু হয় দাঁত থেকে, ব্রেন থেকে, মাড়ি থেকে, পেশি থেকে, কোষ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হয়। এবং যখন এই যে রক্তক্ষরণ হওয়া শুরু হয় তখন র- যেহেতু রক্তক্ষরণ হওয়া শুরু হয় তখন রক্তের অণুচক্রিকার সংখ্যা একদম মারাত্মকভাবে কমে যেতে শুরু করে, একদম মারাত্মকভাবে কমে যায়। এবং অনেক সময় এটা মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে যায়। কারণ যখন এই যে দ্বিতীয় প্রসবে যায় তখন বিভিন্ন জায়গা থেকে নাক কান থেকে রক্তপাত শুরু হয়, এবং রক্তপাত শুরু হলে অণুচক্রিকার সংখ্যা কমে যায়। এখন এই যে ডেঙ্গু হইলে একটা ওষুধ খাওয়া যাবে না, মানে একটা ওষুধ খাওয়া যাবে না, এটা হলো গিয়া এসপিরিন জাতীয় ওষুধ। কারণ এসপিরিন জাতীয় ওষুধ খাইলে কি হয়, এই এসপিরিন জাতীয় ওষুধ খাইলে রক্তের যে জমাট বাঁধে, মানে আমাদের কেটে গেলে যে রক্তটা জমাট বাঁধে, এই জমাট বাঁধা বন্ধ করে দেয়। এখন যখন এটা ক্রিটিক্যাল অবস্থায় চলে যায় এমনিতে শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। এখন যদি কাল রক্ত জমাট বাঁধা যদি কাল না হয়, এখন যদি ওষুধ খাই যদি রক্ত জমাট বাঁধা যদি বন্ধ করে, মানে রক্ত যদি জমাট যদি না বাঁধে, এখন এমনি তো জমাট বাঁধতেছে না, রক্তক্ষরণ হইতেছে, তার মধ্যে আবার ওষুধ খাইয়া আমরা আরো রক্ত জমাট বাঁধা একদম নষ্ট করে ফেলাইলাম। এখন তো মানে রক্তক্ষরণ আরো বেশি হবে, তীব্র মাত্রায়। কিন্তু এই অবস্থায় প্যারাসিটামল খাওয়া যাবে। বাট ওই যে এর আগে যে বলছিলাম হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিসের ক্ষেত্রে ভুল ক্রমেও প্যারাসিটামল খাওয়া যাবে না। প্যারাসিটামল খেলে শেষ, তাকে বাঁচানোর সম্ভাবনা নাই বললেই চলে। দেন প্রতিকার, ডেঙ্গুর প্রতিকার। ডেঙ্গু নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে বিশ্রাম এবং নেসেসারি স্টেপ। তারপর কোভিড-19, এটা একটা খুবই পরিচিত, এবং এটা একটা আরএনএ ভাইরাস। যে আরএনএ ভাইরাস কিসের কিসের মাধ্যমে ছড়ায় এবং কিভাবে ছড়ায়, এটা আমাদের সকলে অতি পরিচিত, দরকার নেই। তারপর হলো গিয়ে ভাইরাস। এই যে ভাইরাস কিছু উপকারী দিকও আছে, শুধু যে ভাইরাস যে ক্ষতি করে বিষয়টা এমন না। ভাইরাসের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে, বা ভাইরাসের একটা উপকারী দিকও আছে, এটা বিভিন্ন কাজে আমাদের ব্যবহৃত হয়। যেমন এই যে ভাইরাস মানে কেবল ধ্বংস নয়, এটা মাধ্যমে অনেক কিছু করা যায়। যেমন হলো মানুষের উপকারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন ভ্যাকসিন, যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ভ্যাকসিন আবিষ্কার করা যায়, যেমন কোভিড-19 মতো মারাত্মক মারাত্মক টিকা এই যে এই ভাইরাস ব্যবহার করেই কিন্তু করা হয়েছে। মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা জিনিসটা এরকম। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেমন ভাইরাসের একটা বৈশিষ্ট্য হলো গিয়া, যেমন এই যে একটা প্রোটিন, মানুষের প্রোটিন, এটা যে কোনো প্রোটিনে যায়, মানে যে ডিএনএ টাকে ঠাস করে যে প্রবেশ করে দিতে পারে, এবার ডিএনএ টাকে যে প্রবেশ করে দিতে পারে, এটা হলো ভাইরাসের একটা বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্য কাজে লাগানো যায়, মানে এই বৈশিষ্ট্য তো ভালো কাজে তো কাজে লাগানো যায়। এই বৈশিষ্ট্যকে ভালো কাজে কাজে লাগানো যায়। এবং এই বৈশিষ্ট্য, এই যে ডিএনএ খুব সহজে পোষকধরে প্রবেশ করতে পারে, এবং এটা ভালো কাজে প্রবেশ করে কাঙ্ক্ষিত জিন থেকে ইনসুলিন তৈরি করা হয়, জিন থেকে ইনসুলিন তৈরি করা হয়। এবং এগুলোকে থেরাপি, ফাস্ট থেরাপি, ফাস্ট থেরাপির মাধ্যমে কি হয়, অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। অ্যান্টিবায়োটিক কি, অ্যান্টিবায়োটিক যেমন ভাইরাস বা কোনো কিছু শরীরে আক্রমণ করছে, এখন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ওটা মেরে ফেলা হয়। যেমন কোনো ব্যাকটেরিয়া শরীরে আক্রমণ করছে, এখন ব্যাকটেরিয়াকে তো মেরে ফেলতে হবে। ব্যাকটেরিয়াকে যদি মেরে ফেলতে হয় তখন এই যে ফাস ভাইরাস, আমরা তো জানি যে ফাস ফাস যে ভাইরাসটা, এটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকিয়া বংশবৃদ্ধি কইরা এই ব্যাকটেরিয়ার মাইরা পরে আইসা পড়ে, ওই জিনিসটাকে এই জায়গায় কাজে লাগানো হয়। এটা একটু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করার পরে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, তখন এটা যায় ওই ব্যাকটেরিয়ার মধ্যে যা ধরে, ধরে ভিতরে যায় একদম করে এটাকে মেরে চলে আসে। এই যে এইভাবে মনে করো ব্যাকটেরিয়াকে বা মানে এই ভাইরাসকে ব্যবহার করে মানে অনেক খারাপ কাজের পাশাপাশি ভালো কাজেও এটাকে এখন ব্যবহার করা যায়। তো এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।